প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির। ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানকে নিজের মাটিতে প্রথমবার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেছে বাংলাদেশ। যদিও অন্য বেশ কিছু সুযোগ সুবিধা তারা মাঠের বাইরের ক্রিকেটে আদায় করে নিয়েছেন, সেটা টেবিলের খেলায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বাংলাদেশ একটা দারুণ সাড়া ফেলেছে তাদের একটা কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। আমরা সেসব ব্যাপারে আসলে আলাপ করার জন্য আজকে স্টুডিওতে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান, আরও অনেকগুলো চেয়ারম্যান আছে। ইফতেখার রহমান মিঠু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কারণ আপনার নামের আগে অনেকগুলো ডেজিগনেশন, তো এখন একটাই দিচ্ছি, পরিচালকটা মনে হয় নৈবর্তিক। আর তার চেয়ে বড় কথা, আপনাকে আজকে বেছে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে 2014 সালে যখন এশিয়া কাপটা হয়েছিল বাংলাদেশে, আপনি কিন্তু কনভেনার ছিলেন, আহ্বায়ক ছিলেন যদি আমার ভুল না হয়ে থাকে, টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন। তো ওই আলোকেই এসএসসির সঙ্গে আমি একটু খাপ খাওয়াতে চাই। আসলে এসএসসি যে মিটিংটা হলো, লজিস্টিক সাপোর্ট শুধুমাত্র বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশের আসলে ভাগ্যটা বেশ সুতোই ঝুলছিল। মনে হচ্ছিল যে ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো বা এই ব্যাপারে গোসা করে শেষ পর্যন্ত অনেক বড় ড্রামাটিক ডিসিশন নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এশিয়া কাপও হচ্ছে। পাকিস্তানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্ল্যানটা ছিল সেটা সফল হয়েছে। আপনি বিং অ্যান অর্গানাইজার, আপনার ভার্সনটা কি? আমার তো ভার্সন হচ্ছে যে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। কারণ একটা সময় যখন আপনারা জানেন কয়েকদিন আমরা একটু ডার্কে ছিলাম, তারপরে সংশয়ের মধ্যে ছিলাম যে এরা আসবে না, মিটিংটা যদি না হয়, এরকম সিচুয়েশন হয়েছে। তারপরে এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলা হ্যাজ প্রিভেলড। মানে আপনি বাকি জিনিস যদি আমরা বাইরে রাখি, ক্রিকেট হ্যাজ প্রিভেলড। সো সুতরাং আমার মনে হয় সবার পার্টিসিপেশন, একটা সুন্দর মিটিংটা শেষ হয়েছে। এবং যেটার সংশয় ছিল যে এশিয়া কাপ হবে কি হবে না, এই মিটিংয়ের ডিসকাশনের পরিপ্রেক্ষিতে এটাও এখন হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক ক্রিকেট হ্যাজ ওয়ান ওভার এভরিথিং। কিন্তু এরপরও একটা চাপা অস্বস্তি ছিল। এটা মনে হচ্ছিল সিরিজ অফ চেইন ইভেন্টসের মতো করে, যে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি না আসতে চাইতো বা এশিয়া কাপটা না হতো, এমনি অগাস্টেরটা পরের বছর সেপ্টেম্বরে গিয়ে ঠেকেছে তাদের দ্বিপক্ষীয় সিরিজটা। টেলিভিশন রাইটস বিক্রি করতে গেলেও তখন আপনারা ঠিক মতো পারতেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, তখনও ছিল, এখনও বিদ্যমান। কিন্তু আপাতত মনে হয় যে ভারত যদি আসে তাহলে টেলিভিশন রাইটসটা কাঙ্ক্ষিত মূল্য না। এখন ওইখানকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনের মধ্যে আমি মনে করি আকাশ পাতাল তফাৎ। কারণ যেটা দেখেছেন যে সব কিছুতেই অ্যামিকেবলি হ্যাজ বিন অ্যাগ্রিড। সো এখন আমাদের নেক্সট টার্গেট ফর দ্য এশিয়ান ক্রিকেটিং নেশনস, গুড নিউজ হচ্ছে যে আমরা যে সেপ্টেম্বরে যে এশিয়া কাপ হবে। কারণ একটা জিনিস দেখেন, এশিয়া কাপ না হলে আমরা যত এফেক্টেড হব, রাইজিং ক্রিকেট নেশন, আপকামিং ক্রিকেট নেশনসের এই যেই ফান্ডগুলি যাচ্ছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আমাদেরও একটা সময় ভেরি ইম্পর্টেন্ট ছিল। সেই জন্যে তাদের ক্রিকেট উন্নতির জন্যে এই খেলাটা হওয়া খুব জরুরি ছিল। এখন আমার মনে হয় যে এটা সংশয় চলে যাওয়াতে ফর এশিয়ান ক্রিকেট ইট হ্যাজ বিন রিমার্কেবল অ্যাচিভমেন্ট। আপনি যেহেতু একজন মার্কেটিয়ারও বটে, বাংলাদেশে আপনার একটা বিশাল প্রতিষ্ঠানও আছে যারা আসলে ইন্টারনেট ভিত্তিক ব্যবসাটা করেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি মার্কেট পরিস্থিতিটাও খুব ভালো মতো, মানে ক্রিকেট গুডসেরও আপনি একসময় বাংলাদেশে ওয়ান অফ দ্য টাইকুন। যেহেতু আপনি এইসব জিনিসগুলো দেখে এসেছেন, আমরা ওই প্রসঙ্গে যাবো, যেহেতু টেলিভিশন রাইটসের ব্যাপারটাও সামনে চলে আসছে। আমরা একটু দেখে নিতে চাই আসলে এসিসি চেয়ারম্যান মানে যেদিন এই সিদ্ধান্তটা হলো সেদিন একটা ধারণা দিয়েছিলেন গণমাধ্যমকে, কি বলেছিলেন নাকবি সাহেব, একটু কথা শুনে আসি। That will also be announced soon. এশিয়া কাপের সূচি নিয়ে আমরা বিসিসিআইর সঙ্গে কাজ করছি। আশা করছি আমরা দ্রুতই এটা সমাধান করতে পারবো। ভারত পাকিস্তান একে অপরের বিপক্ষে খেলবে কিনা এটা পুরোপুরি এসিসি ও বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী এগুলো আমরা খুবই দ্রুতই সমাধান করব। And we'll get it done as soon as possible. Several countries were not able to বেশ কয়েকটা দেশ ঢাকায় আসতে পারেনি, প্রায়শই এমনটা হয়। আমি যেমন আইসিসির সবাই কাজের জন্য যেতে পারিনি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগ সদস্য দেশই এসেছে, বাকিরা সূচির কারণে পারেনি। সবচেয়ে ভালো বিষয়, সবাই আমাদের 25টি দেশই তাদের উপস্থিতি জানান দিয়েছে। এর পরবর্তী ডেভেলপমেন্টটা আমরা সবাই জানি, গ্রুপিং হয়ে গেছে, বাংলাদেশ এক গ্রুপে পড়েছে, ভারত পাকিস্তান বরাবরের মতোই। যেখানে টেলিভিশন রাইটসের কথা বলছিলাম এই কারণে যে
এইটা তো আসলে বিসিসিআই চাইলেও কি অমিট করতে পারতো? যে পরিমাণের অনেকগুলো পার্টির যে ইয়েটা ছিল $150 মিলিয়ন একটা চুক্তি, চাইলে কি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে লাল কার্ড দেখানো বিসিসিআই এর পক্ষে সম্ভব ছিল? এটা তো ধরেন বড় বলা ডিফিকাল্ট, বাট বিসিসিআই যেহেতু এরকম একটা বড় মানে আমাদের সবার থেকে তো জানেন ফাইন্যান্সিয়ালি তারা অনেক অন্য লেভেলে, সো হয়তো এটা হচ্ছে যে তাদের গভর্নমেন্ট যদি এটা ডিসিশন না নিতে দিত তাহলে তো এটা অন্য কথা ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সবাই একটা অ্যামিকেবল সিচুয়েশনে এসেছে। হ্যাঁ, ক্রিকেট হ্যাজ প্রিভেলড। এখন সবচেয়ে গুড নিউজ যে আবারও এক গ্রুপে আছে, এখনো খেলা হবে, সো দ্যাট উইল বি আ ভেরি ভেরি বিগ অ্যাট্রাকশন। এটা তো আগে থেকেই অনেকটা মনে হয় প্রি প্ল্যান থাকে, ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচে খেলবে বেশি অ্যাট্রাকশন, বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কার সঙ্গে, ওটা একরকম অ্যাট্রাকশন। বাট মানে গ্রুপ পর্যায়ের এই জিনিসগুলো কি সবসময় আপনার লটারিতে হয়? কিন্তু লটারিতে সবসময় ভারত পাকিস্তানই হবে। হয়তো তাদের ব্যাড লাক যে ওরা চলে আসে, এটাও কোনো রকম আবার মেকানিজমের ব্যাপার নাই। মানে আপনি তো অর্গানাইজার ছিলেন, আপনি 2014 সালে যেভাবে যখন কাজ করেছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে, আসলে এশিয়া কাপের এই কনসেপ্টটা যেটা নিয়ে তৈরি হয়েছিল তখন তো আসলে 3-4টা দলই খেলতো, ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সঙ্গে বাংলাদেশ, তারপর সংযুক্ত আরব আমিরাত আসছিল সাময়িক সময়ের জন্য, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে আফগানিস্তান এবং অন্যরা আসছে। আসল কনসেপ্ট যেটা দেওয়া হয়েছিল, আইসিসি সব কিছু টেক ওভার করার পর এশিয়ান ক্রিকেট রিজিয়নে মানে খুব বেশি কিছু করা থাকে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল। জি, তাহলে আসলে এটার কনসেপ্টটা কি দাঁড়ালো এখন? মানে শুধুমাত্র রাইজিং ক্রিকেট টুর্নামেন্টগুলোই করা, না রিজিনাল বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলো করা? যেটা এখন হচ্ছে যে আগের কনসেপ্ট থেকে তো আমরা এখন দেখছি একটু ডিফারেন্ট হয়ে গেছে। আগে একটা নিজেদের আলাদা অফিস ছিল, ডেভেলপমেন্ট, এই যে আমাদের প্রেসিডেন্ট বলেন, রামাসনাথ নায়িকা বলেন, রজার বিনি বলেন, এরা সব ডেভেলপমেন্ট অফিসার্স ছিল, হ্যান্ডেল করতো মালয়েশিয়ার থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এখন এটা চলে গেছে আইসিসির আন্ডারে, কিন্তু এটা উইং হিসাবে, এশিয়ান উইং হিসাবে কাজ করছে। সো এই খেলাগুলি হলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এখান থেকে এশিয়ার টিমগুলি, যারা নেপাল বলেন আর ইউই বলেন, অন্যরা হংকং বলেন, তাদের তো ফান্ডটা প্রচণ্ড জরুরি দেন আমাদের, কারণ আমরা তো একটা স্ট্যাবলিশ পর্যায়ে চলে গেছি, আইসিসির থেকে আমরা পয়সা পাচ্ছি, আমাদের টিভি রাইটসের একটা আছে। এই সব দেশের জন্য এশিয়া কাপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এইটাই হচ্ছে বিসিবি আপাতত জয়ী আপনি দাবি করতে পারেন? ইয়েস, আমার তো মনে হয় আউটকাম জয়ী বলবো না, ইট ইজ আ ভেরি গুড আউটকাম। একটা মানে এখানে কোনো এটা যদি হিতে বিপরীত হতো তখন আর একটা সিচুয়েশনে পড়তে হতো, বাট রাইট নাও যেটা এক কথায় বলা যায়, ক্রিকেট গেম খেলাটা হ্যাজ প্রিভেলড অন্যান্য জিনিসের থেকে। কিন্তু এখন যে খেলাটা প্রিভেইল, আপনাদের সামনে অনেকগুলো খেলা, মানে অ্যাপার্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনারা বিপিএল কে নিয়ে অনেকভাবে নতুনভাবে চিন্তা ভাবনা করছেন, আপনি বিপিএল গভর্নিং কাউন্সিলেও সম্পৃক্ত এবার। তো যে 6টা দলের ব্যাপারে 6টা গ্রুপ আপনার তাদের ইচ্ছা জানিয়েছে, সম্মতিপত্র দেওয়ার চেষ্টা করছে, আপনাদেরকে প্রেজেন্টেশনের সামনে দিবেন, আপনারা বেছে নিয়েছেন 6টা, আসলে কেমন সারাটা আপনারা কি যা চেয়েছিলেন তা পেয়েছেন? শোনেন, প্রথম কথা, আমরা আমাদের কিছু পুরনো এক্সপিরিয়েন্স থেকে আমরা আইডিয়াগুলি নিয়ে আমরা কিন্তু এটা নতুনভাবে বিপিএলটা করার চেষ্টা করছি। গতবার যে কন্ট্রোভার্সি হয়েছে সেটা প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে উই হ্যাভ টু অ্যাভয়েড ওইসব কন্ট্রোভার্সি। সেই কারণে কি বিসিবি প্রধান আসলে বিপিএল করার ব্যাপারে খুব বেশি উচ্চকিত ছিলেন না, বা এখনো নাই? হ্যাঁ, না, দ্যাট ইজ হিজ কনসেপ্ট, বাট কথাটা হচ্ছে বা তার আইডিয়া, সে আবার হচ্ছে আমাদের প্রেসিডেন্ট হচ্ছে ডেভেলপমেন্টে টু মাচ, মানে তার প্রায়োরিটি হচ্ছে বাচ্চাদের নিয়ে ক্রিকেট ডেভেলপ করার লং টার্ম। আর বিপিএলটা হচ্ছে তো ফ্র্যাঞ্চাইজি লিগ, এটারও একটা আমরা ইন্ডিয়াতে দেখেছি এটার কতটা ইম্প্যাক্ট। বাট যেটা হচ্ছে যে এইটা একটা প্রপার্টি, এটা যদি আপনি আস্তে আস্তে এখন যদি উন্নতি না করেন, এই প্রপার্টির কিন্তু ভ্যালু জিরো হয়ে যাবে। মিঠু ভাই, আপনি একটু যদি ধারণা দেন যে টেলিভিশন রাইটসটা
বা এটা তো পরবর্তীতে আসতে আছে, যেহেতু বেশ একটা ধাক্কা খেয়েছে মাঝখানে আপনাদের বিপিএল এর যে এখন সবাই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন এবং আপনারা তাদের কাছ থেকে সিলিং প্রাইসটা না প্রকাশ করে ওয়েট করবেন, সর্বোচ্চ টাকাটা কারা জমা দেয় এবং সবচেয়ে ভালো প্রেজেন্টেশন কি হয়, সেক্ষেত্রে কি টাকার পরিমাণ কম হলেও তখন আপনারা সেই পয়েন্টটা অ্যাগ্রিডাপন করবেন? শুনেন, আমাদের এখন প্রায়োরিটি, যেহেতু লাস্ট ইয়ার একটা ডিব্যাকেল ছিল, এটা এত খারাপ ডিব্যাকেল কিন্তু আগে হয়নি। এই ডিব্যাকেল থেকে আমাদের শিক্ষা, আমরা যারা কয়েকজন রয়েছি তাদের কথা যেদের আমাদের শিক্ষা হয়েছে যে উই নিড টু হ্যাভ ক্ল্যারিটি ইন দ্য অর্গানাইজেশন, অ্যান্ড প্লাস আমাদের নতুন প্রেসিডেন্টও কিন্তু এইভাবে। সো দুটো জিনিস আমাদের খুবই, আমরা এখন যেটা করছি একটা টিম ওয়ার্ক, জি, সবাই মিলে আমরা কাজ করছি, প্লাস ক্ল্যারিটি। এই ক্ল্যারিটির ব্যাপারটা একটু মানে ক্লিশে মনে হয় এই কারণে যে শুধুমাত্র বিপিএলকে আপনারা শুদ্ধ করতে যাচ্ছেন, বিসিবি কি আসলে শুদ্ধ কিনা? কারণ যদিও আপনারা একটা এইচআর পলিসি অ্যাডপ্ট করার চেষ্টা করছেন, গত 12 বছরে আসলে কোনো রকম আপনার পদোন্নতি হয়নি। ফারুক আহমেদ আসার পর বেশ কিছু পদোন্নতি দেওয়া হয়েছে, সেটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো এত মানে পদোন্নতি ছাড়া একটা সুষ্ঠু একটা সংগঠন, আন্তর্জাতিক মানে একটা ক্রীড়া ফেডারেশন কিভাবে চলে, সেখানে ক্ল্যারিটিটা কি? সেটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের। মানে এখন আগের কথা টেনে তো লাভ নেই, যেটা হয়নি। আমরা কিন্তু ওইখানে বসে নেই, যেটা করা হচ্ছে দুই তিনটে। একটা ইমিডিয়েটলি, বহু বছর আপনারা জানেন এটা একটা বিগ কন্ট্রোভার্সি ছিল, সিএফও ছিল না। জি, তো আপনি শুনে খুশি হবেন, দের মোর দেন 50 অ্যাপ্লিকেশন পড়েছে সিএফওর জন্য। এটা এখন শর্টলিস্ট করা হচ্ছে এইটা। তো এখন ইমিডিয়েটলি, মানে আমরা যখন অ্যাজ আ টিম আমরা প্রথম মিটিংয়ে বসেছি, সেই দিনই ডিসিশন হয়েছে যে উই নিড টু, এটা একটা বিগ কন্ট্রোভার্সি, তো মানে আপনাদের মিডিয়াতে বলেন, ইয়েতে বলেন, সেটার থেকে বার হয়ে আসার জন্যে আমরা করেছি কি, প্রথম সিএফওর অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হচ্ছে, এখন সিএফও নেবে। দ্বিতীয় করা হয়েছে যেটা আপনি বললেন, 10, 12, 15 বছর যে ইনক্রিমেন্ট, একে কোনো প্রপার এইচআর পলিসি ছিল না। হোয়াটএভার, এটাও কাউকে দোষ দিয়ে লাভ নাই। হয়েছে কি, ক্রিকেট বোর্ডের গ্রাফটা এরকম ছিল, তো সেই অনুযায়ী অর্গানাইজেশনের গ্রাফটা একসাথে লিফট করে হওয়া উচিত ছিল। সো এখন যেটা করা হচ্ছে, আপনি খুশি হবেন, আমরা আবার একটা টেন্ডার করেছিলাম যে এইচআর কোম্পানি দিয়ে, প্রফেশনাল কোম্পানি অ্যাপয়েন্ট করে, হ্যাঁ, সেই প্রফেশনাল কোম্পানি উইল go through every department and then they will come up with a organogram. অর্গানোগ্রামটা তৈরি করতে এত সময় লাগলো? একজন সিইও আছেন যিনি আসলে তার মেয়াদটা বাড়বে কি কমবে এটা উনি নিজেও জানেন না, উনার বেতনও এক জায়গায় স্ট্যাটিক অবস্থায় পড়ে আছে। মানে এটা খুবই, একটা এত বড় অর্গানাইজেশনে যখন থাকে তার বেতন হওয়া উচিত কমপক্ষে $20,000 বা $15,000। মানে বাংলাদেশের কনটেক্সটে তো আমরা নিজামুদ্দিন চৌধুরী বা রাবিদ ইমাম যারা পরবর্তীতে ক্যান্ডিডেট, তাদেরকে তো আমরা ওই কাতারে দেখতে পাই না। এটা কি আপনাদের যারা অর্গানাইজার আছেন তাদের দৃষ্টিভঙ্গির অভাব, না সমস্যাটা টাকা? মানে আমার দৃষ্টিভঙ্গি বলেন, ব্যর্থতা বলেন, এটা অ্যাকসেপ্ট করে নিতেই হবে। যেটা হয়নি। এখন আমাদের এই কয়েকজন ডিরেক্টর যারা আছি, হ্যাঁ, তাদের আমাদের ইয়েটা হচ্ছে যে পুরনো কথায় আমরা ফেরত যাব না, যেটা করা উচিত সেটা করার জন্যে, সেই জন্য এইচআর কোম্পানি দিয়ে, প্রফেশনাল লোক দিয়ে আমরা পুরা অ্যানালাইসিস করে, অর্গানোগ্রাম করে, তারপরেও আবার এটার সাথে সাথে আমাদের যে ক্রিকেট বোর্ডের যারা আছে তাদের ফিট ইন করতে হবে। হয়তো গ্রাউন্ড যে ভালো, তাকে আমি হয়তো ক্রিকেট অপারেশনে রেখে দিয়েছি, বা যে আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে কাজ করছে সে হয়তো আপনার ডেভেলপমেন্টে ভালো হতে হবে। এইগুলি সব ইন্টারভিউ হবে, হ্যাঁ। অ্যান্ড প্রথমে আমরা ওই গ্যাপগুলিকে, তারপর নতুন লোক, যেটা বার হচ্ছে যে কিছু ডিপার্টমেন্টে বেশি লোক, কিছু ডিপার্টমেন্টে আবার কম লোক। সো দিস ইনকনসিস্টেন্সি দূর করার জন্য আপনার প্রফেশনাল হেল্প আমরা নিচ্ছি ভবিষ্যতে। সো উই আর অলসো লার্নিং ফ্রম আওয়ার মিস্টেক, মানে আমি হয়তো না, বাট আমরা অ্যাজ এ হোল বলতেছি, উই আর টেকিং, গুড থিং হচ্ছে যে আমরা উই আর লার্নিং ফ্রম আওয়ার মিস্টেকস অ্যান্ড উই ওয়ান্ট টু টেক ফরওয়ার্ড অ্যান্ড মেক, যেটা আমাদের প্রেসিডেন্ট বলছে
যেটা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে করার চেষ্টা করা হচ্ছে। টেবিলের খেলাটা খুব জম্পেশ, মাঠের খেলাটার কি অবস্থা? হোয়াইট ওয়াশ করতে করতে পারলো না, একদম উড়েই গেল একটা স্পোর্টিং উইকেট বানানোর পর। যদি এটা আপনার এন্ড না, বাট তারপরও তো এটা জিনিসটা হচ্ছে কি যে দেখেন, আমরা তো কথা বলি, আমাদের পার্সপেক্টিভ, সাপোর্টারদের পার্সপেক্টিভ একরকম, কোচের পার্সপেক্টিভ কিন্তু আরেক রকম। এখন কোচ দেখতেছে লং টার্ম। সো কোচ, হ্যাঁ আমরা যখন সিরিজ জিতে গেছি, আমি 3-0-তে মানে উইন করলে আমি খুব খুশি হতাম অ্যাজ আ সাপোর্টার। কিন্তু কোচের কথা যদি চিন্তা করেন, কোচ ক্যাপ্টেন চিন্তা করেছে যে আর যে নতুন প্লেয়ার নিচ্ছি, আমাদের পাইপলাইনটাকে তো বেটার। সপ্তাহখানেক আগের জিনিস তারপর রিভাইজ করতে হচ্ছে এইভাবেই যে মানে স্পোর্টিং উইকেট যেটা নিয়ে শুরু করছিলাম, যে আপনার ওইখানে তো নিজেদের এক্সপোজ করে দিল, 5টা চেঞ্জ, সেটা ম্যাটার করে না, কিন্তু ল্যাক অফ অ্যাপ্লিকেশনটাও তো একটা চোখে পড়ার মতো। সেটা তো আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার অধিনায়ক নিজেই তো ইনকনসিস্টেন্ট। হ্যাঁ, ইনকনসিস্টেন্ট, কারেক্ট, কিন্তু দে আর রিয়েলি ওয়ার্কিং হার্ড। কারণ উন্নতিটা দেখবেন, আমরা তো শ্রীলঙ্কার টোরে দেখবেন যে একটা আপ অ্যান্ড ডাউন গ্রাফ, কিন্তু লাস্টে গিয়ে পিক করেছে, যে ওদের ওইখানেও গুড উইকেট ছিল, বাট বোলিং ইউনিটটা খুব ভালো বোলিং করাতে রিচেবল টার্গেটের, আপনার বাংলাদেশের ব্যাটসম্যানদের রিচেবল টার্গেটে রিচ করা হয়েছিল। আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অ্যাজ আ ফর্মার ক্রিকেটার হিসাবে বলতে পারি যে আমাদের এই 180-200 চেস করার মেন্টালিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন, এইটাই আমাদের উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। কারণ সব দিন বোলাররা আপনাকে 130-এ রাখতে পারবে না। হ্যাঁ, সেটা তো সম্ভব না। হয়তো 2টো ম্যাচে থাকবে, 2টো ম্যাচ আপনার হাই স্কোরিং রান হবে। তো সুতরাং সেই জন্যে আমরা যেটা মানে কোচের থেকে, ক্রিকেট অপারেশনদের জানতে পারলাম যে এরা প্ল্যানই করেছে যে আমরা ট্রাই করলো আদার প্লেয়ার টু কিপ দ্য ফ্লো অফ দি পাইপলাইন। হ্যাঁ, সো এটা একটা ইয়ে, তো কোচের আইডিয়া একটা, আর আমাদের সাপোর্টারদের একটা আইডিয়া। সো অ্যাটলিস্ট উই শুড বি হ্যাপি দ্যাট পরপর 2টো সিরিজ আমরা জিতেছি। যেটা আরও সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এই 2টো এই ফরম্যাটে আমরা একটু উইক, বুঝছেন? সেটা তো উইক আপনাদের অনেক কিছুতেই বাংলাদেশের ক্রিকেট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও আমরা সেটা ছাপ গত 1 দশক বা 1.5 দশক বা 2 দশকেও গেলে পাবো। আস্তে আস্তে হয়তো পরিস্থিতির উন্নয়ন ঘটছে। বিসিবি ইলেকশনের মানে চকটা কবে থেকে আসলে আমরা দেখতে পাবো? এই উন্নতির পিছনে তো নির্বাচনটাও একটা বড় ম্যাটার, কারণ আপনি একসঙ্গে 4টা পোস্টের হচ্ছিল চেয়ারম্যান, ইফ আই এম নট রং, 3টা পোস্টের তো হচ্ছে, এরকম আরো অনেকেই অনেক জায়গাতে 2টো একাধিক জায়গাতেই আছে। এটা তো কাজ করাটা তো খুব মুশকিল, ভেরি ডিফিকাল্ট। এই জন্যেই এই যে এত ভালো ভালো কাজ করছেন, কিন্তু আপনার ওই জায়গাতে কনসেন্ট্রেশনটা কতদূর? আপনার আম্পায়ার্স কমিটি আছে, যেটা আপনার মূল কাজ ছিল, পরে মিডিয়া কমিটি। আম্পায়ার্স কমিটিতে আপনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন, ম্যাচ রেফারি ইয়ে করা, কিন্তু এটা কি হেকটিক হয়ে যায় না? অ্যাপার্ট ফ্রম ইওর বিজনেস, আপনি তো একটা ভলান্টিয়ার জব। ডেফিনেটলি, হ্যাঁ, ভলান্টিয়ার জব তো হেকটিক হয়ে যাচ্ছে, কিন্তু রাইট নাও এছাড়া তো উপায় নেই। মানে আমরা সাপোর্ট না করি আমাদের নতুন প্রেসিডেন্টকে, তাহলে হচ্ছে কি ক্রিকেট তো আরও একটা সময় আমরা দেখছিলাম, আজকে যদি 3-4 মাস আগের ক্রিকেট বোর্ডের অবস্থান এবং ক্রিকেট টিমের অবস্থান কিন্তু ডাউনওয়ার্ড ছিল, এখন কিন্তু আবার গ্রাফ উপর দিকে। সো যে ভুল কাছে মানে শেষের দিকে চলে এসেছে একটু, যদি মানে আমাদের এখন কথাটা হচ্ছে যে এটা তো আমরা জানি যে অক্টোবরে ইলেকশন, এটা খুব ভালো হয় যে অক্টোবরে ইলেকশন হলে নতুন ব্লাড আসবে, যারাই থাকে। আসলে কি হবে এরকম স্পেকুলেশন আছে যে 6 মাস এক্সটেনশনে যেতে পারে? স্পেকুলেশন আছে, বাট অ্যাজ ফার অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং যে অক্টোবরে ইলেকশন হচ্ছে। কিন্তু কাউন্সিলরশিপ তাহলে আপনারা ডাকবেন কবে থেকে? মানে বিসিবিতে যেহেতু আছেন, এটা তো জিজ্ঞেস করতে ব্যাক ক্যালকুলেশন করে করতে হবে, যাই করতে হবে। এই আপনি যদি নেক্সট 15-20 মাসের মধ্যে যদি না দেখেন, একটা টাইমিং আছে তো যে আপনি ইলেকশন ডেট দিবেন অক্টোবরের 7 দিন, তার আগে 21 দিন। হ্যাঁ, ঠিক আছে, ওই টাইমিং দেখে ব্যাক ক্যালকুলেশন করে তাহলে এগুলি আমাদের করে ফেলতে হবে, বুঝেছেন? তো আমরা আমাদের দায়িত্ব যা দিয়েছে আমরা কন্টিনিউ করছি। হ্যাঁ, আর বিপিএলও নতুন কমিটি আসলে কি করবে, কিন্তু এই জায়গায় তো আমরা মানে আপনাদেরকে বলতেই পারি যে ইউ পিপল আর ট্রাইং টু ডু সামথিং, কিন্তু এটা মনে হয় আইসিং অন দ্য কেক হয়ে যাবে যদি বিসিবি ইলেকশনটা সময় মতো আপনারা করতে পারেন। এটা কি আসলে চ্যালেঞ্জিং কি না? এখন পর্যন্ত চ্যালেঞ্জিং না। এখন পর্যন্ত আমাদের যা ইনফরমেশন আছে, ইলেকশন অক্টোবরেই হবে। অন্য কিছু যদি অন্য পরিপ্রেক্ষিতে পিছায়,
তো পিছাতে পারে, তখন যে ডিসিশনটা নেওয়া হবে, মানে অ্যাডহকের আশঙ্কা বা সম্ভাবনা কোনোটাই উড়াই দেওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত আমরা জানি যে অক্টোবরে হচ্ছে। তো ধরেন এখন পর্যন্ত 90% নিয়ে যে অক্টোবরে হচ্ছে, দেখি সামনেই বলা যাবে এটার সিচুয়েশনটা কি। দেখি 10%টা আবার আশঙ্কা থেকে সত্যি সত্যি না হয়ে যায়। ইফতেখার রহমান মিঠু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি আগামী পর্বে যখন আসব তখন মাঠের এবং টেবিলের ক্রিকেট ছাড়াও ফুটবল অঙ্গনেরও নানা খবরাখবর আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।